নিখোঁজের ১৬ মাস পর ধামরাইয়ে বাড়িতে ফিরেছেন যুবক রহমতুল্লাহ। এখনো কাটেনি মানসিক আতঙ্ক, প্রিয়জনকে ফিরে পেয়ে স্বস্তিতে স্বজনরা। জেল থেকে বের করছে, তারপরে বাংলাদেশে দিয়ে আমার ছেলেরা আমার বুকে আনছে। আল্লাহর কাছে কত লাখ লাখ শুকরিয়া আদায় করি আমি। আমার বাইরে আমরা খুঁজে পাইছি, আমরা এখন ঈদের জন্য বেশি আনন্দ। কয়েকজন বিচারপতির অনিয়মের পূর্ণাঙ্গ তদন্তের অনুমোদন, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সুপারিশে চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছেন রাষ্ট্রপতি। রংপুরে তথ্য মেলায় মুজিববর্ষ ও শেখ হাসিনার বাণী প্রচার নিয়ে তোলপাড়। জড়িতদের অপসারণের দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, জেলা প্রশাসনের শোকজ। ওটা বলতে পারবো না কি স্যার। আপনি কাজ দেখেন, সুন্দর করে দেখেন যে আপনি এটা বিল দিচ্ছেন, আপনি বলে হয়ে গেল। আমরা কোন সময় ময়মনসিংহের ফুলবাড়িয়ায় এডিপির প্রকল্পের সাগর চুরি, কাজ না করেই টাকা তুলে নেয়ার প্রমাণ পেল দুদক টিম। জনগণের টাকাটা দেবে না, লুটপাট করে খাইতেছে। কাজ দেখার দায়িত্ব আমার না। ৬টি প্রকল্প আমরা সরেজমিনে যাচাই করছি। যাচাই করলে আমরা আমাদের যে অভিযোগের আমরা সত্যতা পেয়েছি। এবার ভারত থেকে সীমিত হচ্ছে ব্যান্ডউইথ আমদানি। আইটিসি অপারেটরদের কাছ থেকে কেনা যাবে না ৫০% বেশি, দ্রুতই অনুমোদন পাবে প্রস্তাবনা। আমন্ত্রণ যমুনা নিউজ, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। ঢাকা ধামরাই থেকে নিখোঁজ হওয়া যুবক রহমতুল্লাহ ১৬ মাস পর ফিরেছে নিজ বাসায়। ২০২৩ আগস্টের র্যাব পরিচয় রাতের আধারে তুলে নিয়ে যাওয়া হয় রহমতুল্লাহকে। এরপর নানা চড়াই উতরাই, প্রিয়জনকে ফিরে পেয়ে আবেগাপ্লুত পরিবারের সদস্যরা। দীর্ঘ ১৬ মাস পর রোববার রাতে নিজ বাড়িতে পা রাখেন ঢাকার ধামরাই থেকে নিখোঁজ হওয়া যুবক রহমতুল্লাহ। আবেগ আপ্লুত গোটা পরিবার। উদ্ধারের পর চাঁপাইনবাবগঞ্জ পুলিশ তাকে স্বজনদের কাছে হস্তান্তর করেন। ২০২৩ সালের ২৯ আগস্ট মধ্যরাতে র্যাব পরিচয়ে সাদা পোশাকে ধামরাইয়ের বরনালাই গ্রামের নিজ বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয় রহমতুল্লাহকে। দিনের পর দিন আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন দপ্তরে ধর্ণা দিয়েও খোঁজ পায়নি পরিবার। জ্বরে ৮ দিনকার জ্বরে আমার ছেলেরা আমার কাছে শোয়া চালি জায়গায়। আমার ছেলেরে র্যাব আর সাদা পোশাকে মানুষ, আর যে র্যাব কালো পোশাকে আইসা তারপরে ঘরে আইসা দইরা নিয়ে গেছে। তাগো ধরে ধরে চিকার পানি কই কি বাবা রে, আমার বাবা রে কি করছে ওরা নিচে, বাবা ওর নামে একটা অভিযোগ না। আমার ভাই নিখোঁজ হওয়ার পর আমরা র্যাব হেডকোয়ার্টার, র্যাব 1, র্যাব 4, ডিবি কার্যালয়, সাভার ডিবি অফিস, আমরা সব জায়গায় একবার না আমরা অনেকবার গিয়েছি। তারপর র্যাব হেড অফিসে আমরা অ্যাপ্লাইও করছি, মানে ওর জন্য মানে অভিযোগ জমা দিছি। এতদিন পর হঠাৎ চাঁপাইনবাবগঞ্জ পুলিশের পরিচয়ে ফোন। তাদের সহযোগিতায় পরিবার খোঁজ পায় রহমতুল্লাহের। পরে আইনি আনুষ্ঠানিকতা শেষ করে তাকে হস্তান্তর করা হয় পরিবারের কাছে। চাঁপাইনবাবগঞ্জ রোহনপুর থানায় থেকে আমাদের কল দেয়, ওই থানায় যাই। গতকালকে রাত্রে আমার কাছ থেকে ফোন আসে চাঁপাইনবাবগঞ্জ থেকে যে রহমতুল্লাহ নামক এক লোককে পাওয়া গিয়েছে। সে ইন্ডিয়ায় ছিল, ইন্ডিয়া থেকে তাকে পুশব্যাক করা হয়েছে তার গার্ডিয়ানদের সংবাদ দেওয়ার জন্য। তবে দীর্ঘদিন বন্দি জীবনের পর মানসিকভাবে অনেকটাই বিপর্যস্ত রহমতুল্লাহ। জানান, আটকের পরপরই চোখ বাঁধা অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় অজ্ঞাত স্থানের একটি কক্ষে। সেখানে ৯ মাস থাকার পর যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে তাকে ভারতে ঢুকিয়ে দেওয়া হয়। জেল থেকে বের করছে, তারপরে বাংলাদেশে দিয়ে আজকে বাড়ি আইছি গাড়িতে। এদিকে তার ফিরে আসায় স্বস্তি ফিরেছে পরিবারটিতে, আনন্দিত স্থানীয়রাও। অনেক ভালো একটা ছেলে, ওর কোনো ব্যাড রেকর্ড নাই, খারাপ কোনো কাজের সাথে জড়িত নেই। আমার বাইরে আমরা খুঁজে পাইছি, আমরা এখন ঈদের জন্য বেশি আনন্দ লাগবে, আমাকে খুব ভালো লাগবে। আমার বাইরে যেরকম গুম করছাল নিয়ে আমাকে খুব কষ্ট লাগছে।
ছাত্র জনতার রক্তের মধ্য দিয়ে পাওয়া নতুন বাংলাদেশে রাষ্ট্রীয় বাহিনী দ্বারা এমন নির্যাতনের শিকার যেন আর কেউ না হয়, এমন প্রত্যাশা ভুক্তভোগী পরিবারটির। মাহফুজুর রহমান নিপু, যমুনা নিউজ, সাভার। উচ্চ আদালতের বেশ কয়েকজন বিচারপতির বিরুদ্ধে অনিয়মের পূর্ণাঙ্গ তদন্তের জন্য অনুমোদন দিয়েছেন রাষ্ট্রপতি। বঙ্গভবন সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। জানা যায়, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল তদন্ত শেষে বিচারপতিদের তথ্যাবলী ও তাদের নিয়ে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল যে সুপারিশ রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছিল তাই চূড়ান্ত তদন্তের জন্য অনুমোদন দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এখন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল চূড়ান্ত তদন্ত করে তা রাষ্ট্রপতির কাছে দিলেই তাদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন রাষ্ট্রপতি। গত 16 অক্টোবর দুর্নীতি ও ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের দোসর হিসেবে কাজ করার অভিযোগ ওঠায় 11 বিচারপতিকে ছুটিতে পাঠান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। তাদের হাইকোর্টের বেঞ্চে বিচার কাজ পরিচালনার দায়িত্ব থেকে বিরত রাখা হয়। 16 অক্টোবর সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভুইয়া জানান, 11 জন বিচারপতিকে বেঞ্চ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রধান বিচারপতি। পরে তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত শুরু করেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। রংপুরের তথ্য মেলায় মুজিববর্ষ ও শেখ হাসিনার বাণী প্রচার নিয়ে তোলপাড় চলছে। এই ঘটনায় জড়িতদের অপসারণের দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এদিকে সংশ্লিষ্ট স্টলগুলোর কাছে ফ্যাসিবাদের বাণী প্রচারের কারণ ও ব্যাখ্যা চেয়ে নোটিশ পাঠিয়েছে জেলা প্রশাসন। নগরীর পাবলিক লাইব্রেরি মাঠে রোববার তথ্য মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক। 35টি স্টলের মধ্যে কর্মসংস্থান ও জনশক্তি, মৎস্য, সঞ্চয় অফিস এবং পরিবার পরিকল্পনা স্টলে হঠাৎই দেখা মেলে বিতর্কিত লিফলেটের, যেখানে মুজিববর্ষের শুভেচ্ছা আর শেখ হাসিনার বাণী সম্বলিত লেখা বিলি করা হচ্ছিল। এ নিয়ে তোলপাড় মেলা প্রাঙ্গণ। তারা কিন্তু প্রতিনিয়ত 24শে যে জুলাই বিপ্লব, সেই জুলাই বিপ্লবকে কিন্তু প্রশ্নবিদ্ধ করছে। আমরা কিন্তু এটা কখনোই মেনে নিতে পারি না যে এখানে আমাদের 2000 মতো শহীদ আছে এবং প্রায় 40,000 আহত আছে। তাদের যে আত্মত্যাগ আছে, সেই আত্মত্যাগকে কিন্তু প্রতিনিয়ত প্রশ্নবিদ্ধ করছে এবং তাদের আত্মত্যাগকে কিন্তু ছোট করা হচ্ছে। এই জায়গা থেকে বৈষম্য ছাত্র আন্দোলনের একজন প্রতিনিধি হিসেবে আমরা মনে করি যে এখানে যারা দায়িত্বরত সরকারি কর্মকর্তা আছে, এটা তাদের ব্যর্থতা এবং এখানে জেলা প্রশাসক থেকে এটা তারও ব্যর্থতা। কর্মসংস্থান এবং জনশক্তি কর্মকর্তা এই ঘটনা নিয়ে জল ঘোলা না করার অনুরোধ জানান। আর মৎস্য বিভাগ একে অনিচ্ছাকৃত ভুল হিসেবে দাবি করেছে। অফিস থেকে আসলে দেখেই আমরা নিয়ে এসেছি, তো এটা আনফর্চুনেটলি আর কি কোনো একটা ঘটনা ঘটে গেছে। মানে এটা আসলে প্রতি বছর নতুন নতুন লিফলেট ছাপানো হয়, তো এটা এই লিফলেটটা ছিল হয়তো পূর্বের বছরে। 2 দিন সময় দিচ্ছে ওনারা, 2 দিনের মধ্যে প্রিন্ট করাতে পারি না। হেড অফিস থেকে আমাদের, আচ্ছা আমি তারপরে বলে দিচ্ছি ভাই, ঠিক আছে, আপনি এটা নিয়ে কথা বলেন। জেলা প্রশাসক বলছেন, ঘটনা নজরে আসার সাথে সাথেই লিফলেটগুলো সরিয়ে ফেলা হয়েছে। এ বিষয়ে লিখিত ব্যাখ্যা চাওয়া হবে, এর পরপরই নেওয়া হবে বিভাগীয় ব্যবস্থা। পিওন আছে এমএলএসএস, তারা ভুল কবে অফিস থেকে এগুলো নিয়ে চলেছে। তো আমি তাদেরকে বললাম যে আমরা তো আগে থেকে নির্দেশনা দিয়েছিলাম যে অফিসে এগুলো যেগুলো আছে সবগুলো এই ধরনের সব কিছু বিনষ্ট করে ফেলতে হবে, এবং তারা আমাকে বলে নিশ্চিত করেছে যে তাদের অফিসে যেগুলো আছে সেগুলো বিনষ্ট করবে। তারপরও জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা তাদের কাছে এই বিষয়ে আমাদের যে সকল করণীয় যে সকল আছে লিখিতভাবে সেটা আমরা তাদের কাছে জানতে চাইব। 2 দিনের তথ্য মেলা শেষ হবে সোমবার। সরকার মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। এডিপির আওতায় 2023-24 অর্থ বছরে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় নেওয়া হয় 8টি প্রকল্প, যার জন্য বরাদ্দ 75 লাখ টাকা। প্রকল্পগুলো বাস্তবায়ন করেছে স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর এলজিইডি। প্রকল্পে অনিয়ম হয়েছে এমন অভিযোগে তদন্তে নামে দুদক। রবিবার সরেজমিন অনুসন্ধানে গিয়ে অবাক বনে যান দুদক কর্মকর্তারাই। প্রমাণ পান কাজ না করেই প্রকল্পের টাকা আত্মসাৎ করা হয়েছে। ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা পরিষদে দুদক টিম। খবর, কাজ না করেই এডিপির 75 লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে। এর মধ্যে উপজেলা পরিষদের ভিতরেই রাস্তা নির্মাণে 10 লাখ টাকা, উপজেলা শিল্পকলা একাডেমির জন্য 10 লাখ টাকা, উপজেলা চেয়ারম্যানের কোয়ার্টার মেরামত 5 লাখ টাকা। সরেজমিনে কাজ দেখতে গিয়ে হতবম্ব দুদকের কর্তা ব্যক্তিরা। উপজেলার চেয়ারম্যানের যেটা, সেটা আদৌ আমরা খুঁজে পাচ্ছি না এখন রেকর্ডপত্রের ভিত্তিতে আমরা এটা দেখবো যে আদৌ কাজ হচ্ছে কিনা। হ্যাঁ, বাস্তবে আমরা দেখতেছি এখানে নাই।
কোনো কাজই নাই এখানে। রবিবার সরেজমিনে তদন্ত করতে গিয়ে খুঁজে পাওয়া যায়নি সংশ্লিষ্ট কর্মকর্তাদের। ডাকাডাকির পর হাজির হন এলজিইডির হিসাবরক্ষক আব্দুল বাসেদ। কাজের বিল পরিশোধ করলেও জানেন না বাস্তবে কাজ হয়েছে কিনা। এমনকি নিজের অফিসের পিছনে থাকা শিল্পকলা একাডেমি নাকি চেনা নেই তার। আপনি কাজ দেখেন, সুন্দর করে দেখেন যে আপনি এটার বিল দিচ্ছেন, আপনি বলা হয়ে গেল। আমরা কোনো সময় আপনি আমরা ডকুমেন্ট এভিডেন্স দেখতে চাচ্ছি, আমরা কাগজ প্লাস হলো ফিল্ডের। ওটা কি ওটা ওই যে টিনের, ওটা বলতে পারবো না কি স্যার। প্রকল্পে পরিষদের ভিতরে যে নতুন সড়ক তৈরি করা হয়েছে সেখানে ইটের ফাঁকে ফাঁকে গজিয়ে উঠেছে ঘাস। তদন্তে পাওয়া যায় পুরনো রাস্তা দেখিয়ে বিল তোলা হয়েছে। এই রাস্তাটা আর কি 2-3 বছর আগের করা, এটার একটা প্রকল্প নতুন উঠাই নেওয়ার জন্য আর কি এই রাস্তাটা এখন পরিষ্কার করতেছে। এটাই আর কি নতুন কোনো রাস্তা হয় নাই। জনগণের টাকাটা দেবে, এরা লুটপাট করে খাইতেছে। খাক, সমস্যা নাই, রাস্তা নতুন রাস্তা আছে দেখাইয়া ওই রাস্তা দেয়া কম বেশি করে খাক, কিন্তু আগের রাস্তা দেখাইয়া আর পুরান রাস্তা দেখাইয়া লক্ষ লক্ষ টাকা দেখাইতেছে জনগণের টাকা। আর শিল্পকলা একাডেমিতে গিয়ে দেখা যায় দুদকের তদন্তের খবরে তড়িঘড়ি করে সংস্কার কাজের প্রমাণ, কিন্তু বিধি বাম। জোড়াতালি দেওয়ার আগেই হাজির দুদক, অথচ কাগজে কলমে সবকটি প্রকল্পই বাস্তবায়িত দেখানো হয়েছে। এসবের কোনো যৌক্তিক উত্তর দিতে পারেননি উপস্থিত কর্তা ব্যক্তিরা। কাজ দেখার দায়িত্ব আমার না, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সাবজেক্ট কাজ, এটা তো সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। আপনাকে বিল করে নাম কি, কোন কর্মকর্তা বলছে আপনাকে বিল করতে? না, এটা দেখলে বলতে পারবো যে কে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। অভিযোগগুলো রিসেন্টলি আসছে, এখন এটা আমরা পরে দেখব। পরবর্তী উপজেলা ইঞ্জিনিয়ার মহোদয় স্যার মিটিংয়ে ব্যস্ত আছেন, উনি আসলে পরবর্তী আমরা এটা আবারও ভালোভাবে আমরা অফিসিয়ালি তদন্ত করব, দেখব। অভিযোগের প্রেক্ষিতে প্রায় 6টি প্রকল্প আমরা সরেজমিনে যাচাই করছি। যাচাইকালে আমরা আমাদের যে অভিযোগের আমরা সত্যতা পেয়েছি। দেখা গেছে যে কোনো জায়গায় প্রকল্পের কাজ না করেই টাকা উত্তোলন করে আত্মসাৎ করে ফেলছে। জুন মাসে সব টাকা উঠিয়ে নেয়ার পর সম্প্রতি ঘটনা জানাজানি হলে দুর্নীতি ঢাকতে 8টি প্রকল্পের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানের বরাদ্দের টাকা 6 মাস পর 17 ডিসেম্বর পে অর্ডার করে রেখেছে সংশ্লিষ্ট দপ্তর। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ। এফডিআর কিংবা ডিপিএস করলেই দ্বিগুণ লাভ, সঞ্চয় রাখলে আছে মুনাফা স্কিম। ভোলায় নানা প্রলোভনে কয়েক কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। মুনাফা দূরে থাক, এখন আমানতের টাকাই পাচ্ছেন না গ্রাহকরা। অভিযোগ, 2টি প্রতিষ্ঠানের মাধ্যমে এই টাকা হাতিয়ে নিয়েছেন সভাপতি। পরে 2 প্রতিষ্ঠানেই তালা ঝুলিয়ে সটকে পড়েছেন সবাই। কারো এককালীন আমানত তো কারো মেয়াদি সঞ্চয়, সবাই এসেছেন টাকা ফেরত নিতে। ভোলা দৌলত খানের নিউ আইডিয়াল মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটির তালাবদ্ধ অফিসের সামনে গ্রাহকের ভিড়। এককালীন আমানত বা ডিপিএস করলে 5 বছরে দ্বিগুণ, সঞ্চয় জমা করলে লোভনীয় মুনাফা। এমন প্রলোভনে এক যুগেরও বেশি সময় ধরে গ্রাম পর্যায়ের নারী পুরুষদের কাছ থেকে কয়েক কোটি টাকা সংগ্রহ করেছে প্রতিষ্ঠানের কর্মীরা। কিন্তু 1 মাস ধরে বন্ধ লেনদেন, পলাতক সবাই। 5 লাখে 5 লাখ দিব, 5 বছরকার মেয়াদ। এই টাকার লাগে আয়া ঘুরিয়া যায়, টাকা ভাই না। সুমি আইডেল ব্যাংকে থইছে, আইজো আমার টাকাগুলা পাই না 2 বছর ঘরে। সারাদিন এতির বাড়ি যাইতে আসি 1 লাখে 2 লাখ দিবে, এরকম ভাবে টাকা নিয়ে এখন তারা অফিস বন্ধ করে কোথায় চলে গেছে, পালাইছে। দৌলত খান কলেজ রোডে সোসাইটির অপর প্রতিষ্ঠান আইডিয়াল মাল্টিপারপাস কোঅপারেটিভের অফিস। সেখানেও পাওনা টাকার দাবিতে অবস্থান নিয়েছেন আমানতকারীরা। জনগণের মাথায় বাড়ি চলবো না, কেমন জনগণের টাকা দিতে হইবে। যেমন 17-18 লাখ টাকায় না আছে, কিন্তু এখন স্যার কোনো খোঁজই পাইতেছি না। ম্যাচ শেষ হওয়ার পরে তো মানুষ টাকার জন্য যায়, টাকার জন্য গেছে, সঠিক সময় টাকা পায় নাই। এক্ষেত্রে 2টি প্রতিষ্ঠানের সভাপতি আব্দুর রব, সম্পাদক আর ব্যবস্থাপনা কমিটিতে পরিবারের একাধিক সদস্য। মুঠোফোনে সভাপতির আশ্বাস, শিগগিরই পরিশোধ করবেন সমুদায় অর্থ। আছে আমার কাছে 10 থেকে 12 কোটি টাকা আমলো আছে। আপনি মনে করেন আমার ব্যবসাটা এলোমেলো হয়ে গেছে, যারা আমার থেকে টাকা পাইতো তাদেরকে আমি বলছি যে ভাই দেখেন আমার যা একটু বসে গেছে, আমি আপনাদের সবার টাকাই দিব।
লিখিত অভিযোগ পেলে আইনি সহায়তার আশ্বাস প্রশাসনের। তাদের টাকা না দেওয়ার বিষয়ে আমাদের থেকে কোনো লিখিত অভিযোগ নেই এবং আমাদের অডিট অফিসারের থেকেও কোনো তথ্য অডিট প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। থানায় এসে লিখিতভাবে কোনো অভিযোগ জানায় নাই। যদি কোনো গ্রাহক প্রতিকার চেয়ে থানায় অভিযোগ দেয়, আমরা আইনগতভাবে তাদেরকে সহায়তা করব। এই দ্বীপ জেলায় মাল্টিপারপাস ও সমবায় সমিতির নিবন্ধন ১৫০০-এর বেশি। এর মধ্যে কার্যক্রম চলছে ৭৮০টির মতো, সদস্য সংখ্যা প্রায় ৪৫০০। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। জিপিএইচ কোয়ান্টাম B600TR বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে পূর্ণাঙ্গ জরিপ হয়নি 1997 সালের পর। দ্বীপটির প্রাণ প্রকৃতি নিয়ে সরকারি যেসব তথ্য উপাত্ত রয়েছে সবই 27 বছরের পুরনো। 2018 সাল থেকে সমুদ্র গবেষণা ইনস্টিটিউট কাজ শুরু করলেও নানা প্রতিবন্ধকতায় পূর্ণাঙ্গ রূপ পায়নি তা। সমুদ্র বিজ্ঞানীরা বলছেন প্রয়োজন আন্ডার ওয়াটার গবেষণা। মহাপরিকল্পনা নিয়ে দ্বীপটি ঘিরে করে তোলা যাবে বিলাসবহুল ভ্রমণ গন্তব্য। আরিফুর রহমান সবুজ জানাচ্ছেন বিস্তারিত। ছবি তুলেছেন জিহাদ ইসলাম। পাথুরে দ্বীপ সেন্ট মার্টিন, চারপাশের সমৃদ্ধ প্রবাল এবং অন্যান্য জীববৈচিত্র্যের কারণে মাত্র ৮ বর্গ কিলোমিটারের দ্বীপটি বিশেষ গুরুত্বপূর্ণ। সরকারি হিসাবে সেন্ট মার্টিন দ্বীপে রয়েছে ৬৬ প্রজাতির প্রবাল, ১৮৭ প্রজাতির শামুক ঝিনুক, ১৫৩ প্রজাতির সামুদ্রিক শৈবাল সহ নানা গুপ্তজীবী উদ্ভিদ, সামুদ্রিক মাছ, কচ্ছপ কাঁকড়া। এই হিসাব বেশ পুরনো। কানাডিয়ান সমুদ্র বিজ্ঞানী থমাসিকের নেতৃত্বে দ্বীপটির অনন্য সমৃদ্ধ এসব তথ্য উপাত্ত জানা যায় 1997 সালে। পরে বিভিন্ন সময়ে প্রাণ বৈচিত্র্য রক্ষায় কথাবার্তা হলেও নতুন করে জরিপ হয়নি। কোরাল মনে হয় কমছে, কিন্তু এটা পরিপূর্ণভাবে জানার জন্য একটা এক্সটেন্সিভ, কারণ আমরা যেই সব অঞ্চলে দেখেছি সেটা সেন্ট মার্টিনের একদম সব দিকে নয়। তো সেন্ট মার্টিনের চারপাশে একটা ভালো একটা সার্ভে হওয়া উচিত, তাহলে আমরা পরিপূর্ণভাবে বলতে পারবো যে আসলেই কয়টা প্রজাতি বিলুপ্তি বা এখন আর নাই। সমুদ্র গবেষণায় 2018 সালে কক্সবাজারে প্রতিষ্ঠা করা হয় সমুদ্র গবেষণা ইনস্টিটিউট। নানা প্রতিবন্ধকতায় পূর্ণাঙ্গ গবেষণা চালাতে পারেনি প্রতিষ্ঠানটি। ফিজিক্যাল ওশনোগ্রাফিতে আমরা সামুদ্রিক যে ডেটাগুলা না হলেই না, একটা প্রতিষ্ঠান বা একটা দেশের জন্য যেগুলো জরুরি সেই জিনিসগুলো কিন্তু আমরা গ্রহণ করা শুরু করেছি। সেন্ট মার্টিনের প্রাণ প্রকৃতি নিয়ে বিচ্ছিন্নভাবে যারা গবেষণা করেছেন তারা বলছেন প্রবালের সংখ্যা আগের চেয়ে কমলেও নতুন নতুন জায়গায় জন্মাতে দেখেছেন প্রবাল। দেখা মিলেছে সিউইড, সি হর্সের মতো সামুদ্রিক শৈবাল। এখানকার জীববৈচিত্র্য অত্যন্ত সুন্দর, প্রচুর রঙিন মাছ আছে, আমি নিজেও দেখেছি। প্রচুর সেখানে সিউইড আছে। এটা হাই এন্ড ট্যুরিজমকে সাপোর্ট করবে। ঢাকাতে প্রচুর বিদেশি থাকে, তাদের জন্য এটা আকর্ষণীয় হবে। বন ও পরিবেশ উপদেষ্টা জানালেন সেন্ট মার্টিনের প্রাণ প্রকৃতি এবং পর্যটন ঘিরে নেওয়া হচ্ছে মহাপরিকল্পনা। পরিবেশ ব্যবস্থাকে ঠিক করে সকলেই বেঁচে থাকতে পারে, দ্বীপটাও বাঁচবে, কাছিমটাও বাঁচবে, মানুষও এটার সৌন্দর্য উপভোগ করবে, এমন একটা সিস্টেম ইন্ট্রোডিউস করা, সেটা করা হবে। পর্যটন, পরিবেশগত এবং প্রাণ বৈচিত্র্যের কারণে ছেড়া দ্বীপ ঘিরে আলাদা পরিকল্পনার কথা বলছেন সমুদ্র বিজ্ঞানীরা। সেন্ট মার্টিনের সবচেয়ে স্পর্শকাতর জায়গা ধরা হয়ে থাকে মূল দ্বীপের ৮ কিলোমিটার দক্ষিণের এই ছেড়া দ্বীপকে। কিন্তু এই দ্বীপটির যে কোরালগুলো রয়েছে, এই কোরালগুলোর ফাঁকে ফাঁকে দেখা মিলবে পড়ে থাকা এরকম প্লাস্টিকের বোতল কিংবা চিপসের প্যাকেট। বিশেষজ্ঞরা বলছেন এই ধরনের দূষণ বন্ধ করা না গেলে বিপন্ন হবে এই দ্বীপটি। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, সেন্ট মার্টিন। গ্রামে শীতের সকাল মানেই চোখের সামনে ভাসে কুয়াশার আবরণে শিশির ভেজা ঘাস ও নিভু নিভু আলোর সূর্যের মিষ্টি কিরণ। খেজুরের রস আর নতুন ধানের পিঠাপুলির গন্ধে যেন মৌ মৌ করে চারপাশ। তবে পৌষের শুরুতেই নদীর পাড়ে জেঁকে বসতে শুরু করেছে শীত। এতে ব্যাহত হচ্ছে এসব এলাকার মানুষের স্বাভাবিক জীবনযাত্রা।
জড়তা ভেঙে সোনামাখা রোদ মাটির আঁচলে ছড়িয়ে পড়ার আগেই আড়মোড়া ভেঙেছে নদীর পাড়ের মানুষ। পৌষের উত্তরে হাওয়া কাঁপন ধরিয়েছে ঠিকই, কিন্তু ঘরে থাকার ফুরসত দেয়নি নদী নির্ভর পেশাজীবীদের। গৃহস্থের হেসেলে শানকি ভরা গরম ভাতের প্রতিশ্রুতি নিয়ে এসেছে এই ঋতু। ধানের পর রবি শস্যের স্বপ্নে বিভোর কৃষক। নবান্নের পিঠাপুলির বড় অনুষঙ্গ খেজুরের রসের যোগান এসেছে প্রকৃতিতে। অন্যান্য বছরের চেয়ে এবার শীত বেশি। এই এলাকার নদী অঞ্চল এলাকা, শীত আরো প্রচন্ড শীত। প্রচুর শীত, তো শীতে ঠান্ডার জন্য কম্বল গাছ দিচ্ছি, হাত পা আমরা খিচাইতে আছে। আমাদের গ্রামের পাশে রাস্তায় যারা গাছ কাটে খেজুরের রস তারা হাড়ি টানা এগুলা দেখি, তো আমরা ওখান থেকে কিছু রস নিয়ে আমরা খাই, অনেকজনেই খাই বা অনেক দূর থেকেও আসে। গ্রাম বাংলার শীত শুধু আবাহনী নয়, নিয়ে আসে রিক্ততার করুণ গল্প। কুয়াশা আর হিম বাতাসের এই জুটি কতটা প্রভাব ফেলেছে জামালপুরের ব্রহ্মপুত্র পাড়ে? শীতকালে খুবই আমাদের মতো কৃষকদের খুবই কষ্ট। যেমন আমরা 12 মাসে 13 ফসল আবাদ করে থাকি, বিশেষ করে এই শীতকালে ফসলগুলো উদায় না, বৃদ্ধি হয় না। আমাদের অবস্থা তো বর্তমানে খুব খারাপ, তার কারণ নদী এলাকা নাই বলতে ফসল নাই, বন্যা নষ্ট করে ফেলাইছে নাইকে কিছু। কুয়াশার মধ্যে মরিচের ক্ষেত্রে নেন নাগে কত ভিজি জায়গা, ভুট্টার ক্ষেত্রে নেন নাগে শরীর ভিজি জায়গা, ওই টাইমে আর কি অনেক কষ্ট হয়। হুট করে শীত বেড়ে গেছে, শীতের ঠেলার মধ্যে ওই বাড়া যায় না, এত পরে 8টা বাজে তাই মধ্যে বাড়া পাইনি। সাহিত্যের শীত উদযাপন হয় না গ্রাম বাংলায়, তার বদলে জীবনের শীত তাল কেটে দেয় যাপন কাব্যের। জারিন অর্নি, যমুনা নিউজ। উত্তরাঞ্চলের শীতের খবরাখবর জানবো। তাপমাত্রার পারদ সেখানে জমে গেছে এক অঙ্কের ঘরে। হিমেল বাতাসের সাথে কুয়াশাচ্ছন্ন সকাল। শীতের আরো খবর জানাবেন আমার সহকর্মী লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন আনিসুর রহমান। আনিসুর, আজ আপনার জেলার শীতের প্রকোপ কেমন দেখছেন আপনি, এবং শ্রমজীবী মানুষের দুর্ভোগের চিত্র তো দেখছেন আপনি, সে ব্যাপারে জানাবেন আমাদের। ইশরাত, আজ কিন্তু সকাল 6টায় রাজারহাট আবহাওয়া তাপমাত্রা কিন্তু 11.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তবে গতকালকে কিন্তু শীত আরও বেশি ছিল, আজকে কিন্তু কিছুটা সূর্য ওঠার পরপরই কিছুটা কমে গেছে, মানুষজন কিন্তু কাজে ফিরছে। আর আমি যখন সকাল 7টার দিকে এই সব এলাকায় আসি, মানুষজন কিন্তু তখনও কাজে আসেননি, তখন কিন্তু শীত এবং কুয়াশা ছিল। আর রোদ ওঠার সঙ্গে সঙ্গে বা সূর্য ওঠার সঙ্গে সঙ্গে কিন্তু শীতের তীব্রতা কিছুটা কমে গেছে। তবে মানুষজন এখন কাজে আসতে শুরু করেছেন। আর এদিকে গত 1 মাস ধরে কিন্তু লালমনিরহাট সহ উত্তরাঞ্চলের যে জেলাগুলো আছে এই সব জেলায় কিন্তু আর শীত ও ঠান্ডা কিন্তু বিরাজ করছে। আর এদিকে আমি কৃষি পর্যবেক্ষণ ও আবহাওয়া কেন্দ্রের সঙ্গে কথা বলছি, তারা যেটি জানিয়েছেন যে আসলে কয়েকটি শৈত্যপ্রবাহ সামনে আসবে বলে তারা জানিয়েছেন। আর শীতের তীব্রতা দিন দিন কিন্তু বৃদ্ধি পাবে, যেহেতু লালমনিরহাট ভারতের পাশে হিমালয়ের পাশে হয়, কিন্তু এইসব এলাকায় শীত যেমন অনেক আগে আসে, তেমনি শীত কিন্তু অনেক পরে এইসব জেলা থেকে শীত চলে যায়। তবে ছিন্নমূল মানুষরা কিন্তু এই শীতের কারণে কিন্তু কষ্টে ভোগেন, বিশেষ করে যারা শ্রমজীবী মানুষ তারা কিন্তু কাজকাম করতে পারেন না ঠিকভাবে শীতের কারণে, ঠান্ডার কারণে। তবে আরেকটি বিষয় আরেকটু জানিয়ে রাখি যে এইসব এলাকায় কিন্তু কৃষি এলাকায়, এখানে কিন্তু চাষাবাদ সব বিভিন্ন আবাদ হয়ে থাকে, তাই এখানকার মানুষজন কিন্তু সকাল হলেই তারা কিন্তু মাঠে নেমে যায় আর শীতের কষ্টে কিন্তু ভোগে। আর আমি জেলা প্রশাসনের সঙ্গে কথা বলছি, তারা যেটি জানিয়েছেন যে এ পর্যন্ত বিভিন্ন উপজেলায় শীতবস্ত্র বিতরণ করা হয়েছে, সেটি কিন্তু জেলার শীতার্ত মানুষের তুলনায় কিন্তু যা বিতরণ করা হয়েছে তা কিন্তু খুবই নগণ্য বলে ভুক্তভোগী মানুষরা আমাদেরকে জানিয়েছেন। ইশরাত, ধন্যবাদ আপনাকে, বিস্তারিত জানাচ্ছিলেন আপনি। দিনাজপুরের মাধবপাড়া গ্রামে গড়ে উঠেছে আলুর পাইকারি বাজার। চাষিরা ক্ষেত থেকে আলু তুলে সরাসরি নিয়ে আসে এই হাটে।
ছোট যমুনার তীরে গড়ে ওঠা এই হাটে প্রতিদিন 20 থেকে 30 ট্রাক আলু বেচাকেনা হয়। মৌসুমী এই হাটকে কেন্দ্র করে কর্মসংস্থান হয়েছে অর্ধশতাধিক মানুষের। মৌসুমের আলু বেচাকেনাকে কেন্দ্র করে প্রতি বছর মাধবপাড়ায় গড়ে ওঠে আলুর হাট। দিনাজপুরের হাকিমপুর এবং বিরামপুর উপজেলার সীমান্তবর্তী গ্রামীণ এই হাটে চাষিরা সরাসরি ক্ষেত থেকে আলু তুলে নিয়ে বিক্রি করে। সাশ্রয়ী দামে সরাসরি কৃষকের কাছ থেকে আলু কিনতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকারি ক্রেতারা আসে এই হাটটিতে। এখানকার আলু ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, ফরিদপুর সহ দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করা হয়। আলুগুলো আছে ঢাকা, রাজশাহী, রংপুর, তারপরে আমাদের কক্সবাজার, চিটাগাং সহ যায়। যতদিন আলুর সিজনটা এখানে আছে প্রত্যেকদিনই হাট চলবে। স্থানীয় কৃষকের পাশাপাশি দূর দূরান্ত থেকেও বিভিন্ন আশপাশের এলাকা থেকেও আলু এখানে মূলত তারা নিয়ে আসে। বাজার ভালো যায় মূলত এই কারণেই, বা বিভিন্ন সুযোগ সুবিধার কারণে তারা এখানে আসে। আবহাওয়া অনুকূলে থাকায় এই অঞ্চলে আলুর বাম্পার ফলন হয়েছে। বিঘা প্রতি ফলন হয়েছে 45 থেকে 50 মন। প্রতি মন ক্যারেজ জাতের আলু বিক্রি হচ্ছে 2200 থেকে 2300 টাকায়, আর রোমানা জাতের আলু বিক্রি হচ্ছে 2600 থেকে 2700 টাকা মন দরে। চাষিরা বলছেন আলু উৎপাদনে প্রতি বিঘা খরচ হয়েছে 40 থেকে 50 হাজার টাকা। আলু আগুনের মান মোটামুটি ভালো পাইছি, দাম ভালো পাইছি, ফলনও ভালো পাইছি ইনশাল্লাহ। আমার 10 কাঠা মাটিতে মনে করো আলু কম করে হলেও 30 মন হবে। আমি 16 শতক মাটি আলু লাগাইছি, সেখানে আমার 20,000 টাকা খরচ হয়েছে। এখন সেখানে আগুর আলু আসার কারণে আমি 40,000 টাকা বেচা বিক্রি করতে পারছি। চাষিরা বলছেন আগামীতে আলুর আবাদ আরো বাড়বে, তবে সার, কীটনাশক, বীজের দাম কমানো গেলে উৎপাদন খরচ কিছুটা কমবে। ভোক্তা পর্যায়েও দাম তখন আরো কমে আসবে। বীজ যদি ভালো পাই তাহলে মনে করো মাটি যদি ভালো বহুতবাতি পাই তাহলে কিন্তু বীজ আবাদ আমরা বেশি ফলা পারবো। অস্থায়ী এই হাটটিকে কেন্দ্র করে কর্মসংস্থান হয়েছে অর্ধশতাধিক মানুষের। এক একজন শ্রমিক দিনে আয় করছে 300 থেকে 500 টাকা। কোনোদিন 700 পাই, কোনোদিন 600, কোনোদিন 500, ঠিক নাই। এটা আলু হাটের কাজ হলে আবার মাঠের ভুট্টা টুট্টা লাগাবো, লাগানোর পর আবার আসবে ইরি ধান লাগাবো, এভাবে আমাদের সংসার চলে আর কি। আগাম জাতের এসব আলু উৎপাদনে সময় লেগেছে 50 থেকে 57 দিন। রাবেয়া স্মৃতি, যমুনা নিউজ। ইন্টারনেট ট্রানজিটের প্রস্তাব নাকচের পর এবার ভারত থেকে ব্যান্ডউইথ আমদানিও সীমিত করা হচ্ছে। আইটিসি অপারেটরদের কাছ থেকে পাইকারি ক্রেতা হিসেবে আইআইজি অপারেটরগুলোর 50% বেশি আমদানি করা ব্যান্ডউইথ কিনতে পারবে না। এ সংক্রান্ত প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। ধারণা করা হচ্ছে দ্রুতই প্রস্তাবনা অনুমোদন হয়ে আসবে। দেশে মোট আন্তর্জাতিক ব্যান্ডউইথ ব্যবহার হয় 6500 জিবিপিএস। এর মধ্যে 40% পাওয়া যায় রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বিএসসিসিএল এর 2টি সাবমেরিন কেবলের মাধ্যমে, আর বাকি 60% বেসরকারি 6 ইন্টারন্যাশনাল টেরিটোরিয়াল কেবল আইটিসি অপারেটর ভারত থেকে আমদানি করে সরবরাহ করছে। ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে আইআইজি অপারেটররা এই 60%-এর পাইকারি ক্রেতা, যা আইএসপিদের মাধ্যমে গ্রাহক পর্যায়ে সরবরাহ করা হয়। নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির অভিমত, বিএসসিসিএল এর আরও বেশি ক্যাপাসিটি থাকা সত্ত্বেও তা অব্যবহৃত অবস্থায় পড়ে আছে, অথচ ভারত থেকে ব্যান্ডউইথ আমদানি বাড়ছে। তাই আমদানি কমাতে আইআইজি অপারেটরদের উপর 50% ক্যাপিং আরোপের প্রস্তাব করা হয়েছে। আমরা একটা ওভার ডিপেন্ডেন্স তৈরি হয়ে যাচ্ছে, অতি নির্ভরশীলতা একদিকে যদি তৈরি হয়ে যায় এটা ইন্ডাস্ট্রির জন্য ভালো না, রিডান্ডেন্সির জন্য ভালো না। ওই জন্য আমরা প্রস্তাব পাঠিয়েছি সরকারের কাছে। আমার আইআইজি যারা আছেন, যারা সার্ভিসটা ব্যান্ডউইথটা নেন, ওনারা তাদের যে টোটাল ব্যান্ডউইথ আছে সেই ব্যান্ডউইথের 50%-এর বেশি টেরিটোরিয়াল থেকে নিতে পারবেন না। সো বাকি 50% তাদেরকে এদিক থেকে নিতে হবে, সাবমেরিন ওনার কাছ থেকে নিতে হবে। আইএসপি অপারেটররা বিটিআরসির এমন উদ্যোগকে সাধুবাদ জানালেও তাদের আশঙ্কা সরকারের এমন সিদ্ধান্তে উন্মুক্ত প্রতিযোগিতা নষ্ট হতে পারে। আইটিসি কিভাবে কম পয়সায় এবং বেশি পরিমাণ ব্যান্ডউইথ বাংলাদেশে সাপ্লাই দিতে পারে বা রপ্তানি করতে পারে, আর আমাদের সাবমেরিন কেবলগুলো কেন ঠিক আমাদের নিজেদের রিসোর্স, নিজেদের ক্যাপাসিটি আছে, তারপরেও কেন কোয়ালিটি ভালো, তারপরেও কেন আমরা তাদের সাথে প্রতিযোগিতায় পারছি না, আমার মনে হয় ওই জায়গাটাতে কাজ করতে হবে। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের ব্যান্ডউইথের চড়া মূল্য, বাজার উপযোগী বিপণন প্রক্রিয়া না থাকা এবং সেবা প্রদানে দীর্ঘসূত্রিতার জন্য অপারেটররা আমদানি করা ব্যান্ডউইথ বেশি কিনতে আগ্রহী হচ্ছে, এমন অভিমত প্রযুক্তিবিদদের। আমরা যদি চাই যে হ্যাঁ আমাদের সাবমেরিন কেবলের ক্যাপাসিটি খালি আছে, আরও আমাদের বেশি বিক্রি করার প্রয়োজন, আরও বেশি ব্যবহার করার প্রয়োজন, তাহলে যেটা করতে হবে আসলে সাবমেরিন কেবল কোম্পানির
সার্ভিসটাকে একটু উন্নত করতে হবে। আইটিসি যে কোনো সার্ভিস 24 আওয়ার্স নোটিশে তারা একটা সার্ভিস প্রোভাইড করতে পারে, বিএসসিসিকে সেই সক্ষমতা অর্জন করতে হবে। আমাদের সাবমেরিন কেবলের ব্যান্ডউইথ কস্ট ওভার প্রাইসড, এবং সাবমেরিন কেবলের দাম বেশি বলে আইটিসির দাম কমছে না, কারণ অপারেটর দেখছে বেশি দামে এই দামেও বিক্রি হচ্ছে, তারা কেন তারা দাম কমাবে? কাজে সাবমেরিন কেবল যদি দাম কমিয়ে দেয় তাহলে আইটিসির দামও আরও কমবে। বিএসসিসিএল এর সেবার মান বৃদ্ধির জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান বিটিআরসির চেয়ারম্যান। সমস্যা হচ্ছে সাবমেরিনেরও কিছু ক্ষেত্রে প্রাইস বেশি, কিছু ক্ষেত্রে ওনারা অনেক কুইকলি করতে পারেন না। আমরা সরকারকে সেটা অনুরোধ করেছি, সাবমেরিন কেবলদের ওদের সাথেও বসেছি, সরকারের সাথেও বসেছি, ওনারাও সেটার প্রাইস কমাচ্ছেন এবং অন্যান্য দূর করছেন করে যদি মোটামুটি একটা সময় দায় রাখা যায় আমরা সেটাই চেষ্টা করছি। আগামী বছর রাষ্ট্রায়ত্ত দুটির পাশাপাশি একটি বেসরকারি অপারেটরদের মাধ্যমেও সাবমেরিন কেবলে যুক্ত হচ্ছে বাংলাদেশ। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। নাটোরের কেন্দ্রীয় মহাশ্মশানে তরুণ দাসের হত্যাকাণ্ড ঘিরে শুরু হয়েছে নানা অপপ্রচার। নিহত ব্যক্তিকে সেবায়েত, পাহারাদার উল্লেখ করা সহ সনাতন ধর্মাবলম্বী হওয়ায় কেন কোনো যাচাই বাছাই ছাড়াই পিটিআইসি সহ কিছু ভারতীয় গণমাধ্যম ঘটনাটিকে সাম্প্রদায়িক সহিংসতা হিসেবে প্রচার করছে। তবে নিহত তরুণ দাসের স্বজন ও মহাশ্মশান কমিটির নেতৃবৃন্দ বলছেন এটি কোনো সাম্প্রদায়িক সহিংসতা নয়। সন্ন্যাসী জীবন বেছে নেয় শ্মশান সংলগ্ন মন্দিরেই থাকতেন তরুণ দাস। হত্যাকারীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। শহরের বড় হরিশপুর এলাকায় কেন্দ্রীয় মহাশ্মশান থেকে গত শনিবার তরুণ দাস নামের ষাটোর্ধ্ব এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা আগের রাতে শ্বাসরোধে হত্যা করে মালামাল লুট করে দুর্বৃত্তরা। এই মুহূর্তে নাটোর থেকে খবর উঠে আসছে, বাংলাদেশে নাটোরের মন্দিরে সেবায়েতকে খুন। এই মৃত্যু ঘিরে ভারতের বিভিন্ন গণমাধ্যমে শুরু হয়েছে নানা অপপ্রচার। প্রধান উপদেষ্টার প্রেস উইং তাদের ভেরিফাইড ফেসবুক পেজ সিএ প্রেস উইং ফ্যাক্টস এর এক পোস্টে জানিয়েছে, ভারতের সবচেয়ে বড় সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া পিটিআই কোনো যাচাই বাছাই ছাড়াই প্রথমে খবরটি প্রচার করে। পরে আরও কিছু ভারতীয় গণমাধ্যম তরুণ দাসের হত্যাকে সাম্প্রদায়িক সহিংসতা হিসাবে প্রচার করে। কিন্তু নিহতের স্বজন ও শ্মশান কমিটি বলছে তরুণ দাসের মৃত্যু কোনো সাম্প্রদায়িক সহিংসতায় হয়নি। নিহত ব্যক্তি মন্দিরের সেবায়েত বা পাহারাদার কিছুই ছিলেন না। সন্ন্যাসী জীবন বেছে নেয় শ্মশান সংলগ্ন মন্দিরেই থাকতেন তরুণ দাস। উনি ওখানকার সন্ন্যাসী হিসেবে থাকতো, সেবায়েত বা উনি পাহারাদারে কেউ ওখানে ছিল না, উনি নিজের ইচ্ছে ওখানে থাকতো। সেই 25 বছর হলো। তরুণ দাসকে বিভিন্নভাবে তাকে পরিচিত করার চেষ্টা করা হয়েছে, বা কেউ সেবায়েত, কেউ পাহারাদার, কেউ পুরোহিত। আসলে উনি আমাদের এই মন্দিরের সেবায়েত না, পুরোহিত না, পাহারাদারও না। বিদেশি একটা সংস্থা এপিপি নিউজ, ওখানে ওনাকে নিয়ে যে সাম্প্রদায়িকভাবে প্রচারণা করা হচ্ছে, আমরা এগুলো চাই না। আমরা সঠিক তদন্তের মাধ্যমে বিচার চাই। তবে এটা নিয়ে কোনো সাম্প্রদায়িক যে কোনো বিষয়টা আমার মনে হয় এখানে না আনাই উচিত, কারণ বিষয়টা এখানে যেভাবে ঘটছে তাতে করে এখানে এইভাবে এরকম কোনো আমরা অনুভব করতে পারতেছি না। পুরোহিত বলছেন মন্দির থেকে বেশ কিছু মালামাল খোয়া গেছে। দুর্বৃত্তদের দ্রুত শনাক্তের দাবি সনাতনীদের। মন্দিরের ভিতরে যত প্রয়োজনীয় আমাদের পূজার আসবাবপত্র, যেসব জিনিসপত্র ছিল সমস্ত জিনিসপত্র চুরি করা হয়েছে, এবং মন্দিরের ভিতরে যে ওয়ার্ডরোবের ভিতর থেকে বিভিন্নভাবে খোঁজাখুঁজি করা হয়েছে। মন্দিরের প্রতি ভালোবাসা, ভগবানের প্রতি ভালোবাসার থেকে সে এখানে থাকে। সেই মানুষটাকে খুন করা হয়েছে, এর বিচার খুব তাড়াতাড়ি করা দরকার। তরুণ দাস হত্যার ঘটনায় অজ্ঞাতদের আসামি করে মামলা করেছে তার ছেলে। পুলিশ মামলার তদন্ত শুরু করেছে। ভারতীয় মিডিয়ার মিথ্যা ও বানোয়ার তথ্য তদন্ত কাজকে বাধাগ্রস্ত করছে বললেন ভারপ্রাপ্ত কর্মকর্তা। এই বিষয়টিকে সাম্প্রদায়িক দাঙ্গার দিকে ইস্যু বানানোর চেষ্টা করছে, যেটা আসলেও আমাদের তদন্তেও বিঘ্ন ঘটছে, আবার এটা আন্তর্জাতিক ইস্যু বানানোর চেষ্টা করছে, যেটা আমাদের আসলেও কাম্য না। ভারতীয় মিডিয়ার অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়েছে নাটোরের সব ধর্ম ও পেশার মানুষ। সাইফ আহমেদ, যমুনা নিউজ। বাংলাদেশ ডেমোগ্রাফিক অ্যান্ড হেলথ সার্ভের তথ্য মতে গত 11 বছরে বাংলাদেশে সিজারিয়ানের হার দ্বিগুণ হয়ে 45% ঠেকেছে। বিশেষজ্ঞরা বলছেন রোগীদের স্বাভাবিক প্রসবে উদ্বুদ্ধ ও সহযোগিতা করা না গেলে সিজারিয়ানের হার শিগগিরই 90% ছাড়াবে, যা উদ্বেগজনক। এমন অবস্থায় প্রান্তিক জনপদে নর্মাল ডেলিভারি ও শিশু সেবায় উদ্বুদ্ধ করতে রংপুরে চালু হয়েছে ভ্রাম্যমাণ মা ও শিশু ক্লিনিক।
সিজারের গেলে অর্থনৈতিকের ব্যাপার আছে, লোকের ব্যাপার আছে, আবার অন্য অন্য শারীরিক সমস্যা হইতেই পারে সিজারের হলে। আর নর্মাল ডেলিভারি হলে কোনো তো সমস্যা নাই। যদি বেশি অসুস্থ মারাও যায় মনে হয়, তাও ডাক্তারের কাছে যাইতে মন চায় না। রংপুরের রঘু এলাকার কাজলী খাতুন ও রীতা রানী দুজনেই অন্তঃসত্ত্বা। সিজারিয়ান ডেলিভারিতে কেন আগ্রহী নন জানাচ্ছিলেন সেটাই। একই কথা বলছেন জেলার প্রান্তিক পর্যায়ের অন্যান্য গর্ভবতী নারীরাও। তারাও চান সন্তান প্রসব হবে নরমাল ডেলিভারিতে। গ্রামের মানুষ আমরা কম বেশি টুকটাক কাজ করি, তা আমাদের জন্য তো নরমালে হয় ভালো। নরমালে হইলেও ডাক্তারের কাছে নিয়ে যাব, সিজার হইলেও ডাক্তারের কাছে নিয়ে যাব। ফ্রিতে আছে বাচ্চাকে দেখাইতে পারতেছি, তো এটা আমাদের জন্য অনেক ভালো আর কি। প্রান্তিক পর্যায়ের গর্ভবতী নারী ও শিশু সেবায় রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্যোগে চালু হয়েছে বিনামূল্যের ভ্রাম্যমাণ ক্লিনিক। সেখানে চিকিৎসা নিতে ভিড় জমাচ্ছেন অনেকেই। তো দূরে আমরা চিনিও না, এই কারণে যাইতে পারি না। কাছে আসছে এজন্য সুবিধা হয়েছে, এজন্য তাড়াতাড়ি এখানে আসছে। নর্মাল ডেলিভারি প্রসেসটা কিভাবে হবে এই সম্পর্কে জানাচ্ছি এবং আগ্রহী করছি, এবং এতে আসলে ভয় পাওয়ার কিছুই নেই। এটা একটা নর্মাল প্রসেস। শ্বাসকষ্ট, কাশি, নিউমোনিয়া, ডায়রিয়া এই জাতীয় রোগে বাচ্চারা বেশি ভুগে থাকে। প্রান্তিক পর্যায়ে থেকে অনেকে যেতে চান না শহরে চিকিৎসা সেবার জন্য। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন নরমাল ডেলিভারির সুবিধা অনেক, সেজন্য প্রসব পূর্ব সেবা বা অ্যান্টিনেন্টাল ইন্টারভেল খুবই জরুরি। বাচ্চা যখন নামছে ওর তো কিছুটা স্ট্রাগল হচ্ছে, এই স্ট্রাগল হলে একটা হরমোন চলে আসে, স্টেরয়েড আসে, আমরা বলি কর্টিসল রিলিজ হয়। এই কর্টিসল করে কি বাচ্চার লাং ম্যাচুরিটি করে। লাং ম্যাচুরিটি হলে বাচ্চা হওয়ার পরে যে শ্বাসকষ্ট হয়, আমরা বলি রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, সেটা হয় না। যে প্রোগ্রামটা হয়েছে সেখানে 80 জন গর্ভবতী মহিলাকে আমরা দেখেছি, তার মধ্যে 70 জনেই কোনো ডাক্তারকে দেখায় নাই। মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা যাতে হয় সেজন্য ডাক্তারের কাছে যাওয়া জরুরি। এই বিষয়টা পাশাপাশি নরমাল ডেলিভারিতে উদ্বুদ্ধকরণের জন্যই কিন্তু আমরা আমাদের এই প্রোগ্রামটা আমরা হাতে নিয়েছি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরিপ বলছে সন্তান প্রসবের ক্ষেত্রে সিজারিয়ান ডেলিভারি কোনোভাবেই 15% বেশি হওয়া কাম্য নয়, কিন্তু বাংলাদেশে এই হার 31%। বিশেষজ্ঞরা বলছেন প্রতি 10 জনে অন্তত 6 জনের এই সিজারিয়ান ডেলিভারি এড়ানো সম্ভব। সেক্ষেত্রে এ ধরনের উদ্যোগ মডেল হতে পারে। সরকার মাজহারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। সকালেই সড়কে মৃত্যুর মিছিল। মুন্সিগঞ্জে আজও ঘন কুয়াশায় পিকআপ ভ্যান, প্রাইভেট কার সংঘর্ষে মারা গেছেন একজন। এদিকে গতরাতে কুমিল্লায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ হারায় 3 আরোহী। ভোরে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের সিরাজদি খানের কুচিয়ামোড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায় ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারায় এক প্রাইভেট কার। পরে 2টি পিকআপ ভ্যানের সাথে সংঘর্ষ হয়, এতে ঘটনাস্থলে মারা যান এক অজ্ঞাত নারী। আহত হয় অন্তত 3 জন। গতকাল একই মহাসড়কের 6টি স্থানে 13টি যানবাহনের সংঘর্ষ ও দুর্ঘটনার কবলে পড়ে। এতে একজন নিহত সহ অন্তত 15 জন আহত হয়। এদিকে কুমিল্লা সদরের পালপাড়া এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বৈদ্যুতিক পিলারের সাথে বাড়ি খায়। রোববার মধ্যরাতে বুড়িচং সড়কের পালপাড়া এলাকায় এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান আহাদ, মিনহাজুল ও ইমন। স্বজনরা জানায় মামার বিয়ের অনুষ্ঠান থেকে ভিডিওগ্রাফার মিনহাজকে বাড়ি পৌঁছে দিতে যাচ্ছিল আহাদ ও ইমন। প্রাথমিক ধারণা দ্রুতগতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে।